আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। প্রিয় দর্শক, হঠাৎ কি হলো জামাত এবং এনসিপির মধ্যে, এই বিষয়ে একটু কথা বলবো। আপনারা জানেন যে এই ফ্যাসিবাদ পতনের পর থেকেই এবং কি শেখ হাসিনা পালিয়ে যাওয়ার প্রেক্ষাপটে যে জুলাই গণ অভ্যর্থন হয়েছিল, এই জুলাই গণ অভ্যর্থনে যে অংশীজনগুলো অংশগ্রহণ করেছে তাদের মধ্যে পরবর্তীতে এনসিপি, শুরুতে যারা বৈষম্য ছাত্র আন্দোলন ছিল, এদের সাথে জামাত ইসলামের দলগত এবং জামাত ইসলামের ছেলেদের নেতৃত্বের পর্যায় থেকে একটা সখ্যতা ছিল, আমরা এটা লক্ষ্য করেছি। মানে যখন এই ছাত্রদের যে কোনো ইস্যুতে যখন বিএনপি তাদেরকে সাপোর্ট দেয় নাই বা অন্য অন্য দল সাপোর্ট দেয় নাই, কিন্তু জামাত ইসলাম তাদের পাশে ছিল বা জামাত ইসলাম তাদেরকে সমর্থন করেছে, এরকম একটা বিষয় আমরা লক্ষ্য করেছিলাম। কিন্তু হঠাৎ করেই কি হলো, এই সম্প্রতি একটা প্রোগ্রামে এই তথ্য উপদেষ্টা মাহফুজ আলম জামাত ইসলামীকেও বিশেষ করে পাকিস্তানের চিন্তাধারাকে লালন করা বা এই স্বাধীনতা যুদ্ধের সময় গণহত্যার দায় জামাত ইসলামেরও থাকা দরকার, সেই গণহত্যার দায় তাদের বিচার হওয়া উচিত, এরকম কিছু প্রসঙ্গ টেনে নিয়ে আসছেন। প্রথমত ব্যাপার হলো যে এই আপনি যদি যে অর্থে আওয়ামী লীগের বিচার করতে পারেন, মানে এই মাহফুজের বক্তব্যটা আমার কাছে এরকম মনে হইল যে অর্থে আপনি আওয়ামী লীগের বিচার করতে পারেন বা করতেছেন, সেই অর্থে আপনি জামাত ইসলামের যুদ্ধকালীন সময়ে জামাত ইসলামের অবস্থান নিয়েও জামাত ইসলামের বিচার করা যেতে পারে। কিন্তু এই কথাটা ঠিক আছে, আমিও মোটামুটি যৌক্তিক মনে করি, যদিও এই প্রেক্ষাপট আর ওই প্রেক্ষাপটের ভিতর তফাৎ আছে, তারপরেও আমি মনে করি, ধরে নিলাম যে জামাত ইসলামকেও বিচারের আওতায় বা তাদের বিচারিক প্রক্রিয়া দিয়ে যাওয়া উচিত বলে মনে করি। কিন্তু এখানে একটা বিষয় যে জামাত ইসলাম তাদের ওই সময়কার জন্য এই ক্ষমা চেয়েছে কিনা, এই বিষয়টা সামনে চলে আসে। তো আমি যতটুকু জানি এখন পর্যন্ত জামাত ইসলাম মোটামুটি আনুষ্ঠানিকভাবে একটা ক্ষমা চেয়েছে। তারা একদম গোলাম আজম ওনারা যেহেতু যুদ্ধের সময় এই স্বাধীনতার যুদ্ধে বাংলাদেশের পক্ষে ছিলেন না, পরবর্তীতে দেশ স্বাধীন হওয়ার পরে উনি যখন বাংলাদেশে আসেন, উনি তখন বাইতুল মোকাররমের গেট থেকে পরিষ্কার ওনার দলের অবস্থান এবং ওনার নিজের অবস্থান জানান দেন যে গত যুদ্ধের সময় যেহেতু আমাদের অবস্থানটা এরকম ছিল, আমরা যেহেতু বাংলাদেশের রাজনীতি করব, সেহেতু আমরা এই অবস্থায় আমরা সার্বিক বিষয়ের জন্য দুঃখিত এবং ক্ষমা প্রার্থী, এরকম একটা অবস্থান তারা জানিয়েছে। যদিও এটা কারো মন মতো হয়নি, জামাত ইসলাম মনে করে যে ঠিক আছে, অনেকে মনে করেন না ঠিক নাই, এটা রেজলিউশন আকারে হওয়ার কথা ছিল, এরকম একটা ব্যাপার। এখন মাহফুজ আলমরা যখন এই মানে স্বাধীনতার সপক্ষে আর স্বাধীনতার বিপক্ষে, পাকিস্তানের পক্ষে আর বাংলাদেশ পক্ষে এই 55 বছর পরে এই বিষয়গুলো সামনে আনেন, তখন কিন্তু জাতি একটা দ্বিধা বিভক্তি হয়ে যায়। যে দ্বিধা বিভক্তির ট্রাম্প কার্ড খেলে আওয়ামী লীগ কিন্তু দীর্ঘ সময় ক্ষমতা ভোগ করেছে, শুধু স্বাধীনতার এই পক্ষের লোক, স্বাধীনতার ওই পক্ষের লোক, এই বিষয়টা করে সেই ক্ষেত্রে এটাকে সামনে আনা কিন্তু বিপজ্জনক। আবার সে যে বিচারিক প্রক্রিয়ার কথা বলছে সেটার মিনিমাম যুক্তিকতাও আছে। তৃতীয় যে কথাটা বলবো যে উনি তো একজন সরকারি উপদেষ্টা থাকা সত্ত্বে উনি কোনো রাগ, অভিমান, ক্ষোভ, কষ্ট থেকে উনি যাদেরকে নিয়ে রাজনীতি করেন, অর্থাৎ উনি যখন উপদেষ্টা তখন উনি রাজনৈতিক দলগুলার নানান দিক নিয়ে দেখবেন, সুবিধা অসুবিধা, তাদের নানান বিষয় দেখবেন। কিন্তু উনি কি কোনো বিশেষ দলের উপর চড়া হইতে পারেন? আমি ধরে নিলাম ওনার বক্তব্যের প্রেক্ষিতে জামাত শিবিরের লোকজন তার এই পেজে গিয়ে, তার আইডিতে গিয়ে তাকে সাইবার ক্রাইম করেছে, কিন্তু তার সত্ত্বেও তারা তো বিচ্ছন্ন মানুষ, রাজনৈতিক দল, তারা তো আপনার গাইল যাবে, পিটাবে, কিন্তু আপনি কি এই প্রতিক্রিয়া দেখাবেন? আপনি কি কোনো বিশেষ দলকে তাদের ত্রুটি বিচ্ছুরি নিয়ে এইভাবে কথা বলতে পারবেন উপদেষ্টা থাকা সত্ত্বে? আমি মনে করি যে উপদেষ্টার থাকা সত্ত্বে আপনি এই কাজগুলা আইন সিদ্ধ না, আপনি আইনগত করতে পারেন না, আপনি এত কথা বলতে পারেন না। আপনাকে যতই অসম্মান করে কথা বলুক না কেন, আপনি তাদের উপর চড়া হইতে পারেন না ফেসবুক পোস্টের মাধ্যমে। কোনো একজন কালকে টকশোতে বলতেছিল যে এটা ওনার ব্যক্তিগত অবস্থান, এটা এনসিপির অবস্থান না, এনসিপির কি বলে, এটা সরকারের অবস্থান না।
আরে ভাই উনি যতই ব্যক্তিগত কথা বলুক, আমরা তো ওনার ফেসবুক থেকে, ওনাদের ফেসবুক থেকে ডাকা, মানে ওনাদের ফেসবুক থেকে ডাক শুনেই তো আমরা মাঠে নামছিলাম। তাহলে ওই দিন তো আমি বলতে পারতাম যে এটা তো ওনার ব্যক্তিগত ব্যাপার, এটা তো এই বৈষম্য ছাত্র আন্দোলনের ব্যাপার না, তাই না? অতএব এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আর উপদেষ্টারা, এটা বয়সের একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। এই জন্য অনেক সময় অনেকেই বলে যে ম্যাচিউরিটি কম, কারণ হলো যে এই জন্য উপদেষ্টারা অনেক সময় অনেক বিভ্রান্তকর কথাবার্তা বলে ফেলে, তাদের বোঝাপড়া কম। একজন বলে আরেকজন কয় এরকম না ওইরকম। ওইখানে এই ব্যাখ্যাটা ওনারা দেন যে হ্যাঁ এখানে আমরা সবাই স্বাধীন চেতা, আমরা একজন বললেও আরেকজন সে অবস্থান ধারণ নাও করতে পারে, ঠিক আছে, কিন্তু এত এলোমেলো কথা বলাটা আমি মনে করি ঠিক নাই। আর আমরা যদি একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে চাই এই মুহূর্তে, আমাদেরকে অবশ্যই ঐক্যবদ্ধের কোনো বিকল্প নাই। ঐক্যবদ্ধ থেকে আমাদের রাষ্ট্র সংস্কারে যে ত্রুটি বিচ্যুতিগুলো আছে সেইগুলোকে সামনে আনতে হবে। কোন দল কখন কি করছে না করছে, হ্যাঁ, এইগুলা নিয়ে বিষয়গুলো সামনে আনলে আমরা দ্বিধাবিভক্ত হব, এবং যেই ফ্যাসিবাদ আমরা তাড়াইতে সক্ষম হয়েছি সেই ফ্যাসিবাদ আবার কাঁধে নিয়ে ফেলতে পারবো। এই হলো ব্যাপার। ভালো থাকবেন প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম।